সবকিছু মেনে নেওয়া যায়, কিন্তু নিজের মায়ের এমন পাল্টিবাজি মেনে নেওয়া যায় না। শ্রাবণ শেখের ক্ষেত্রে তো মোটেই না। সে একবারে একমাত্র ছেলে, বেচারা শ্রাবণ এখনো বুঝতে পারছে না যে তার মা হুট করে এভাবে পাল্টি খেলো কেন। তিনি তো কদিন আগেও শ্রাবণকে বোঝাচ্ছিলেন যে ধারাকে যেন মেনে নেয়, খারাপ ব্যবহার না করে, হ্যান ত্যান আরও কত কি। আর এখন আজ যখন শ্রাবণ একই বিষয়ে সাহায্য চাইতে এলো তার মা, তখন সালমা বেগম এইভাবে বেইমানি করবে? এটা কি উচিত? এটা তো কাশ্মীর কালেও ভাবিনি শ্রাবণ। চরম বিরক্তিতে ছেয়ে গেছে শ্রাবণের চেহারা। সে মুখ কুচকে রীতিমতো তবদা খেয়ে তাকিয়ে রয়েছে সালমা বেগমের দিকে। ভদ্রমহিলা এখন শশা কাটতে ব্যস্ত, মুখে নেই কোনো অভিব্যক্তি, নির্লিপ্ত চেহারা নিয়ে শশা কাটছেন। একবার নিজের ছেলের দিকে আর চোখে তাকে বাঁকা হাসলেন তিনি। নাও বাবা, এবার বোঝো দেখি ঠেলা কাকে বলে। যখন বলেছিলাম বউকে মেনে নে, তখন তো পাত্তা দিলি না। আর এখন রান্নাঘরে এসে আমার আঁচল ধরে ঝুলে আসিস সাহায্যের জন্য। কিন্তু আমি তো আর সাহায্য করব না, যা করার নিজে করো বাপ। হয়তো একেই বলে ফাঁদে পড়িয়া বগা কান্দে রে। ছেলের এমন ঝুলন্ত দুর্দশা দেখে ছোট চিপে আড়লে হাসলেন সালমা বেগম। মুখমণ্ডল স্বাভাবিক করে খানিক ফ্রু কুচকে বললাম, আশ্চর্য, রান্নাঘর থেকে যাচ্ছিস না কেন তুই? তখন থেকে এসে ঝুলে আসিস এখানে, গরম করছে না? যা ঘরে যা। শ্রাবণ বড় করে শ্বাস নিল। বুঝলো না রাগটা এখন কার উপর হচ্ছে। মাঝে মাঝে আবার মুখে তালা মেরে বোবা হয়ে থাকা ধারা নামক নারীটাকে তুলে এনে আছাড় মারতে মন চাইছে। ওই মেয়ের অতিরিক্ত ভালো মানুষের জন্য আজ শ্রাবণকে মুখ খুলতে হচ্ছে। নইলে শ্রাবণ সেকে দিয়ে এত সহজে কেউ বলাতেই পারতো না। আমি তন্নির মতো ওই ছিচকা মেয়েটাকে বিয়ে করতে পারবো না। বাবাকে বলে দেবে শ্রাবণ শেখ পাগল হলেও কাজ করবে না। পুরো কথাটা অন্যদিকে দৃষ্টি রেখে বলল শ্রাবণ। একটু অস্বস্তি হচ্ছে তার। শ্রাবণের কথা শুনে অবাক হওয়ার ভান করলো সালমা। ঠোঁট উল্টে জিজ্ঞেস করলো, এ বাবা, এ কি কথা? বিয়ে করতে পারবি না কেন? শ্রাবণ এবার আর চোখে তাকলো সালমা বেগমের দিকে। ঠোঁট ভিজে নির্লিপ্ত স্বরে খুব ভাব নিয়ে বলল, কারণ 6 বার কবুল বলতে পারবো না, আমি মুখ ব্যথা করে, মুড নেই। হাঁ হয়ে তাকালো সালমা বেগম। শশা কাটতে থাকা হাতটাও থমকে দাঁড়ালো। চোখ পিটপিট করে নিচ থেকে উপর পর্যন্ত ছেলেকে পর্যবেক্ষণ করতে লাগলেন ভদ্রমহিলা ভাবতে থাকলেন তার ছেলে কি পাগল হয়েছে কিনা। কি সব বলছে এই ছেলে? শেষে কিনা এমন উদ্ভট একটা অজুহাত দিল। হতভম্ব হয়ে ভুলে শুনছেন কিনা নিশ্চিত হতে তিনি বলেন, মানে? বেবাজ কথা বলে নিজেকে বোকা প্রমাণ করছে এটা বুঝলো শ্রাবণ, তাই ফটাফট বলল, মানে আমি বিবাহিত। কিন্তু শ্রাবণ এবার সালমা বেগমের কথা না শুনে এক হাত উঠিয়ে দিয়ে বলতে থাকলো, কোনো কিন্তু কিন্তু নেই মা। তুমি ভালো করে কান খুলে শুনে রাখো। আমি ছোট থেকেই তোমার বাধ্য ছেলে, তাই তোমার কথা শুনে বিয়ে করেছি। আর আমি বর্তমানে বিবাহিত। আমি আর কোনো বিয়ে টিয়ে করতে পারবো না। তুমি বাবাকে বলবে ধারো আমার সাথেই থাকতে চায়। সালমা বেগম এবার হাতে থাকা ছুরিটা পাশে রেখে চোখ চিপে হাসলেন। সামনের দিকে ঘুরে ছেলের মুখোমুখি হয়ে দু হাত বুকে গুজে ফু উছিয়ে বলেন, তাহলে তুই ধারাকে বউ হিসেবে মানছিস? চমকালো শ্রাবণ। তৎক্ষণাৎ আত্মসম্মান আর লজ্জা নামক দুই বস্তু মাথায় চারা দিয়ে উঠতে ফটাফট কিছু না ভেবেই বলল, আমি কি সেটা বলেছি নাকি? ফ্রিকুচকে তাকালেন সালমা। তার মানে মানিসনি? আমি কি সেটা একবারও বলেছি? আর কিছু বলতে পারল না সালমা বেগম। তিনি বেশ বুঝলেন তার ছেলে মোটামুটি পাগলই হয়েছে, দোটানার মধ্যে পড়ে গিয়েছে, উল্টোপাল্টা বকছে। তবে সালমা বেগম তো একজন মা, তিনি ঠিকই ধরতে পেরেছেন তার ছেলে এখন কি চাইছে। তাই তিনি আর কথা বাড়ালেন না। দীর্ঘশ্বাস ফেলে আবারও শশা কাটতে ব্যস্ত হলেন। মিনতি করে মুখে অসহায় ভাব নিয়ে বলে উঠলেন, হয়েছে বাপ, থাক, তোকে আর কিছু বলতে হবে না। আমি বুঝতে পেরেছি তোকে জিনে ধরেছে। আর কষ্ট করতে হবে না বাবা মার। যা ঘরে যা, ঘরে গিয়ে ভবিষ্যৎ পরিকল্পনা কর। একটু পর ডিনার করতে নিচে আসিস, যা। শ্রাবণ মনে মনে খুশি হলো, তবে মনে একটুকু সন্দেহ রয়ে গেল। নিশ্চিত হলো না পুরোপুরি, তাই ঠোঁট ভিজে কিছু বলতে চাইল, কিন্তু তার আগে সালমা বেগম আবারও হাত উঠিয়ে আশ্বস্ত করার ভঙ্গিতে বললেন, চিন্তা করার কিচ্ছু নেই। তোর বাবার সাথে কথা বলবো, তেমন কিছুই হবে না। তোকে বিয়ে করতে হবে না।
ধারাকেও বিয়ে দেবে না অন্য কোথাও। হয়েছে খুশি? এবার যা তো বাপ, রান্না শেষ করতে দে। রাতে কি ঘাস পাতা খাবি? তোরা দু বাপ বেটা আমার জীবনটা ভাজা ভাজা করে দিলি। শ্রাবণ মনে মনে নিশ্চিত হলো, তবে প্রকাশ করলো না। শার্টের কলার ছাকে নির্লিপ্ত স্বরে বলে উঠল, ওই মেয়েকে বিয়ে দেবে না রাখবে সেটা তোমাদের ব্যাপার। আমি শুধু নিজের কথা বলতে এলাম যে আমি বিয়ে করব না। এখন যদি এই পিচ্ছি মেয়ের হাজারটা বিয়ে করতে ইচ্ছা হয় তো করুক গিয়ে, আই ডোন্ট কেয়ার। সালমা বেগম শশা কাটা শেষ করে টমেটো হাতে নিয়ে মুখ কুচকে তাকালেন ছেলের দিকে। ঢং দেখো ছেলের, এমন ভাব করছে যেন আসলে কিছু যায় আসে না, অথচ অসহায় মুখটা দেখে মনে হচ্ছিল নিজের বউ হারানোর চিন্তাতেই ছিল। কি আর বলবেন তিনি, নাটকবাজ পরিবার এরা, দুই বাপ বেটা একই জাতের, দুটোই নিজেদের দুর্বলতা প্রকাশ করবে না। অবশ্য ঠিকই আছে, রক্তের টান বলো তো একটা কথা আছে, তাই না? সালমা বেগম আবারও আবিষ্কার করলেন তিনি ভালো মানুষ বলেই এখনো এই সংসার আছে। অন্য কোনো মহিলা হলে কবেই এই সংসার ছেড়ে ফুরে চলে যেত। সালমা বেগমের কথাটা শুনেছে শ্রাবণ। আসলেই সে এখন ল্যাপটপ কোলের উপর নিয়ে বিছানায় হাঁটু মেরে বসে বসে নিজের ভবিষ্যৎ পরিকল্পনা করতে থাকলো। ল্যাপটপের বোতাম চাপতেই চাপতে ফাইল ওপেন করলো, কিন্তু স্ক্রিনের দিকে তাকিয়ে থাকতেই পারল না সে। মাথার ভিতর ঘুরপাক খাচ্ছে শুধু একটাই মুখ, সেই কান্না ভেজা চোখ, কাপা চোখ আর ভয়ার্ত অথচ নরম দৃষ্টি। ল্যাপটপ বন্ধ করে একপাশে সরিয়ে রাখলো সে, দুহাত মাথার পেছনে গুজে শিপ পড়ল। সিলিং ফ্যানের দিকে তাকে কপাল কুঁচকে গেল। কিভাবে বলা যায় ওকে, কিভাবে বোঝানো যায় যে ওই তার আসল পছন্দ, তার আসল মনের মানুষ? মনের ভিতর হালকা কষ্ট টের পেল শ্রাবণ। এতদিন শুধু গম্ভীর মুখে দূরে দূরে থেকেছে, কখনো নরম কথা বলেনি, বরং একরকম জেদ ধরেই ধারাকে এড়িয়ে চলেছে। অথচ আজ নিজের ভেতরকার অস্থিরতা চেপে রাখা যাচ্ছে না। এই যে এখন শুয়ে আছে সে, মন চাইছে ধারাকে এক পলক দেখতে। শাড়ি পরানোর সময় মেয়েটা কতটাই না লজ্জা পেল। লাল হয়ে যাওয়া গাল দুটো স্পষ্ট মনে আছে শ্রাবণের। এলোমেলো চোখ দুটো দেখে তো শ্রাবণের হাসি পাচ্ছিল। এত লজ্জা পেল কেন পিচ্ছিটা? শ্রাবণ নিজের ভাবনাতে একটু পরে হেসে উঠল। পরের মুহূর্তে বুঝতে পারলো যে সে আসলেই শেষ, পুরোপুরি সর্বনাশ করে ছেড়েছে মেয়েটা তার। আসলে কি শ্রাবণ শেখ এত দুর্বল হয়ে গেছে একটা মেয়েকে এভাবে মাথা ঘুরিয়ে দিতে পারে? আবারই মনে পড়লো ধারার চোখে জল, আর নিজের হাতের আঙুল দিয়ে তা মুছে দেয়া। বুকের ভেতর কেমন যেন শূন্য শূন্য লাগলো। সেই সময় রিনরিন করে কান্নার আওয়াজ শুনেছিল শ্রাবণ, কিন্তু জিজ্ঞেস করা হয়নি আসলে ধারা কান্না করেছে কিনা। হঠাৎ মুঠো শক্ত করলো শ্রাবণ, মনে মনে বলল, না, আর চুপ করে থাকবো না। যাই হোক না কেন ওকে বলতেই হবে। নিজের বউকে বউ হিসেবে স্বীকার করা লজ্জার কিছু না। ধারা আমার, শুধু আমার। কিন্তু পরক্ষণেই দ্বিধা চেপে ধরল। বলবো কিভাবে? শ্রাবণ কপালে হাত দিয়ে চোখ বন্ধ করলো। মাথার ভেতর এলোমেলো চিন্তারা ভিড়। ধারা তার কাছে শুধু দায়িত্ব নয়, আবেগও হয়ে গেছে, কিন্তু সেই আবেগ মুখে আনার সাহস এখনো খুঁজে পাচ্ছে না। কিভাবে শুরু করবে কথাটা? ধারা, আমি তোমাকে চাই না, এটা অনেক সোজা হয়ে যাবে। তুমি আমার বউ না, এটা আবার খুব বেশি শোনাবে। তাহলে অস্থির হয়ে পাশ ফিরল শ্রাবণ। মনে হলো রাত যত বাড়বে এই প্রশ্নগুলোর উত্তর সে খুঁজে পাবে না, কিছুতেই খুঁজে পাবে না। ঝট করে একটা চিন্তা মাথায় এলো শ্রাবণের। সেই সময় মায়ের মুখে শুনেছিল ধারা নাকি নিজের ঘরের বারান্দাটা অনেক সুন্দর করে সাজিয়েছে। প্রায় অনেক সময় বারান্দায় গিয়ে বসে থাকে। আপ্লুত হলো শ্রাবণ, দ্রুত শোয়া থেকে উঠে বসে দাঁড়িয়ে পড়ে। কিছুক্ষণ নিজের বারান্দার বদ্ধ দরজাটার দিকে ছোট চেপে তাকিয়ে থাকে। এরপর এতদিন পর প্রথমবারের মতো বারান্দার দরজা খুলেছে। ধীরে ধীরে বারান্দার কাছের দরজাটাও ছিল ঠান্ডা। রাতের বাতাস ভেসে এলো ঘরের, হালকা চাঁদের আলো, সব কিছু মায়াবী লাগছে। দরজা খুলতেই চোখে পড়লো পাশের বারান্দায়। তার ধারণা সঠিক, সিক্স সেন্স মারাত্মক কাজ করলো। আসলেই বারান্দায় ধারাকে দেখা গেল। পরনে এখনো সেই শাড়ি, মেয়েটাও রেলিংয়ে কোনোই রেখে মাথা ঠেকিয়ে বসে আছে। চোখ দূরে কোথাও নিবদ্ধ, মনে হচ্ছে যেন দুনিয়ার সব ব্যস্ততা থেকে আলাদা হয়ে গেছে। এলোমেলো খোলা চুলে হাওয়ায় দুলছে, ছাদের আলোয় যেন রূপুলি আবার ছড়িয়ে দিচ্ছে। শান্ত অথচ গভীর ভাবনায় ডুবে থাকা এই মেয়েটাকে দেখে মুহূর্তে মুগ্ধ হয়ে গেল শ্রাবণ শেখ।
তার বুকের ভেতর যেন ধুকপুকানির গতি বেড়ে গেল। হঠাৎ মনে হলো ধারা কোনো সাধারণ নয়, বরং কোনো নিস্তব্ধ রাতের এক টুকরো কবিতা, যার প্রতিটি লাইন চোখের পলক ফেলার ভেতর হৃদয় গেঁথে যায়। শ্রাবণের হাত অজান্তে বারান্দার রেলিংয়ে চেপে ধরল। চুপচাপ তাকিয়ে রইল সে। মনে হলো হাজার বছর ধরে এই দৃশ্যের অপেক্ষায় ছিল। মনের ভেতর থেকে এক অদৃশ্য স্বর ভেসে এলো। এমন করে তাকিয়ে থাকলে যদি বোঝাতে পারতাম, ধারা হুট করেই তুমি আমার আসল শান্তি হয়ে গেলে। কিন্তু ঠোঁট তখনও বন্ধ, শুধু চোখ বলছে সব কথা। শ্রাবণ বুঝলো ধারা হয়তো এখনো টের পায়নি সে তাকিয়ে আছে। তবুও ইচ্ছে করছিল একবার ডাকতে, একবার নাম ধরে ডাকতে, কিন্তু সাহস হলো না। বুকের ভেতর আটকে রইল সেই ডাক। তবে অবাকও হলো শ্রাবণ। মেয়েটা এমন বিষাদ মুখে রয়েছে কেন? কি এত ভাবছে পিচ্ছিটা? হুট করে শ্রাবণের মনে হলো ধারা এখন পরিপূর্ণ এক যুবতী, যার চোখ বাস্তবতার শিকলে বেঁধে গিয়েছে। তবে এখন তো তেমন কোনো পরিস্থিতি নেই যে ধারাকে এমন বিরস মুখে থাকতে হবে। প্রথমে আসলেই সে ভাবলো যে ধারাকে ডাকবে না, কিন্তু লোকটা সামলানো গেল না। এক হাত মুখের কাছে মুছো করে খুকু করে কেসে উঠল শ্রাবণ। নিতান্তই ধারার মনোযোগ আকর্ষণের সামান্য চেষ্টা হলো, তাই ফুট করে এমন গলা খাকারির শব্দে চমকে উঠল ধারা। শব্দের উৎস ধরে সোজা দৃষ্টি দিল শ্রাবণের বারান্দা। অবাক হওয়ার সাথে সাথে ভয়ও পেল। সালমা বেগম তো বলেছিলেন শ্রাবণ বারান্দা আসে না, তাই হুট করে এভাবে বারান্দার দরজা খোলা আর শ্রাবণকে দেখে অপ্রস্তুত হলো ধারা। তৎক্ষণাৎ সোজা হয়ে দাঁড়িয়ে দৃষ্টি দিল ওদিকে। শ্রাবণ গম্ভীর স্বরে বলে উঠল, কি করছিলে এখানে? সহজ সরল এক প্রশ্ন, অথচ অনেক সময় নিয়ে ভাবলো ধারা। এরপর মিনমিন করে জবাব দিল, ফুলের গাছগুলো দেখতে এসেছিলাম। শ্রাবণ ঠোঁট উল্টিয়ে ওপর নিচ মাথা নাড়লো। তাকালো না ধারার দিকে। বারান্দার গ্রিল দিয়ে অদূরে থাকা ল্যাম্পপোস্টের আলোয় চোখ রেখেই ধারাকে আবারও জিজ্ঞেস করলো। ধারা এবারও মুচকি এসে জবাব দিল, জি, খুব পছন্দ। ছোটবেলায় এমন করে বাগান করার খুব ইচ্ছে ছিল, কিন্তু চাচি কখনো করতে দেয়নি। শুকনো ঢোক গেল শ্রাবণ। সে এখন মোটেই ধারার অতীতের কাহিনী শুনতে ইচ্ছুক নয়, কারণ সেটা যে মোটেই সুখকর হবে না এটা সেও খুব ভালো করে জানে। তাই ছোট্ট করে ও, বলল, তবে শ্রাবণের মনের ইচ্ছে বোধহয় পূরণ হলো না। ধারা কিছুক্ষণ স্তব্ধ হয়ে কাঠগোলাপের গাছটার দিকে তাকিয়ে নিজেই থেকে বলল, এই যে এমন একটা গাছ আমারও ছিল জানেন, অনেক সুন্দর আর বড় একটা কাঠগোলাপ গাছ ছিল আমার। খুব যত্ন করতাম আমি, ভালো লাগতো খুব, কিন্তু চাচি বটি দিয়ে কেটে ফেলেছিল, তারপর পুকুরে ফেলেছে। এই পর্যায়ে খাড় ঘুরিয়ে তাকালো শ্রাবণ। ধারার দৃষ্টি কাঠগোলাপের গাছের দিকে নিবদ্ধ। হয়তো মন খারাপ হয়েছে। ওর দিকে তাকে শ্রাবণ জিজ্ঞেস করলো, গাছটা কেটে পুকুরে ফেললো, কিন্তু কেন? ধারা তাকালো শ্রাবণের দিকে, মিষ্টি এসে জল করার চোখ নিয়ে বলল, খাওয়ার সময় একবার ভুল করে পাতে বেশি ভাত নিয়ে ফেলেছিলাম আমি, খিদে পেয়েছিল তো, ওই ভুলের কারণে চাচি রেগে গিয়ে কেটে দিল আমার স্বাদের গাছটা। চোখ খেচে বন্ধ করলো শ্রাবণ। বুকের ভেতরে থক করে উঠলো সহসা। সে জানতো এমন কিছুই হবে। শুনতে চায়নি এসব। শ্রাবণ গম্ভীর বিস্ময়ে তাকিয়ে রইল তার দিকে। নিশ্চয় হাসি মাখা চোখ, অথচ সেই চোখের আড়ে লুকোনো কতটা যন্ত্রণা। মানুষ কি করে এত অমানবিক হতে পারে? খাওয়ার সময় সামান্য ভাত বেশি নেওয়ার অপরাধে একটা মেয়ের প্রিয় গাছ কেটে ফেলা, হে কেমন নিষ্ঠুরতা! এত হালকা গলায় এত সরলভাবে নিজের হৃদয় বিদারক স্মৃতি বলল ধারা, যেন এটা কোনো ব্যাপারই নয়। অথচ এসব শুনলে শ্রাবণের ইচ্ছে করে মেয়েটাকে বুকের ভিতর ঢুকিয়ে দিতে, ইচ্ছে করে হাজারো আদরে ভরিয়ে দিতে, বোঝাতে। হ্যাঁ, এখন আর এমন কিছু হবে না তোমার সাথে। তোমায় ভালো রাখবো আমি, সত্যি। সাথে সাথে নিচেও অবাক হলো শ্রাবণ। কি আশ্চর্য, সে তো মনে মনেই ধারার সঙ্গে কথা বলছে। মনে হলো এইসব ধারাকে বলা উচিত। শ্রাবণের হাত গ্রিলের উপর আরো শক্ত হয়ে চেপে বসল। গলায় শব্দ আটকে গেল। সে কেবল অবাক চোখে দেখলো ধারা যেন নিজের কষ্টকেও মিষ্টি করে সাজিয়ে বলতে পারে। ধারা এবার গাছটার পাতায় হাত বুলিয়ে ধীরে ধীরে বলল, তখন খুব কেঁদেছিলাম জানেন, কিন্তু তারপরে আর গাছের জন্য কাঁদিনি। ভেবেছিলাম হয়তো আমি গাছ আগলে রাখার যোগ্যই না।
শ্রাবণের শ্বাস রোধ হয়ে এলো। মনে হলো মেয়েটা ছোট থেকে শাস্তি পেতে পেতে নিজের স্বপ্ন নিজের ইচ্ছেগুলো ছোট্ট করে ফেলেছে, অথচ আজও কাঠগোলাপের পাতায় হাত বুলিয়ে সেই হারানো গাছের আদর খুঁজছে। তার ভেতরটা হঠাৎই ঝাপসা হয়ে উঠল রাগে, কষ্টে আর মমতায়। চোখ শুরু করে তাকিয়ে সে গম্ভীর কণ্ঠে বলে উঠল। তোমার আর কি কি ফুল গাছ পছন্দ? নাড়া চমকালো, তাকালো। বুকের ভেতরে কেমন যেন কেঁপে উঠলো তার। মনে হলো অনেক দিন পর কেউ যেন তার পছন্দ সম্পর্কে জানতে চাইছে। এবার একটু মাথা নিচু করলো ধারা, ছুঁচ কামড়ে কিছু একটা ভেবে বলে উঠল। সব ফুলই ভীষণ ভালো লাগে আমার, বিশেষ করে কাঠগোলাপ শিউলি ফুল খুব পছন্দ। আর আপনি যে সেদিন বেলি ফুলের মালা কিনে দিলেন সেটাও খুব পছন্দ হয়েছে। ঘ্রাণটা কি সুন্দর, এত স্নিগ্ধ নরম মিষ্টি গন্ধ কখনো পাইনি। শ্রাবণ ঠোঁট অজান্তে মৃদু হাসি ফুটে উঠল। মেয়েটা চোখে মুখে যে নিষ্পাপ উচ্ছ্বাস, সেটা দেখে বুকটা কেমন যেন হালকা হতে লাগলো। সে এবার আর চোখ ফেরাতে পারল না, মুগ্ধ দৃষ্টিতে তাকিয়ে রইল ধারার দিকে। মুহূর্তের জন্য ভুলে গেল এটা কোনো সাধারণ আলাপ নয়। মনে হচ্ছিল ধারা শুধু ফুলের কথা বলছে না, নিজের মনের ভেতরকার ছোট ছোট সুখের কথাও বলে দিচ্ছে। সেই সুখগুলো এতদিন কেউ শুনেনি, কেউ জানতেও চায়নি। শ্রাবণ গলা খাকারে দিয়ে গম্ভীর স্বরে বলল। কাল কাঠগোলাপ শিউলি বেলিশ চারা সহ আরও কিছু চারা আনবো। তোমাকে চারা লাগাতে হবে, যত্ন তোমাকেই করতে হবে। বারান্দায় জায়গা না হলে বাড়ির সামনের বাগানও চারা লাগাতে পারো। ধারা চোখ বড় করে তাকালো, যেন বিশ্বাসই করতে পারছে না, ফিসফিস করে বলল। সত্যিই আনবেন? শ্রাবণ এবার মাথা নাড়িয়ে ছুঁচ উল্টালো। আমি মিথ্যে বলি না। ধারার বুকের ভেতরটা কেমন যেন থক করে উঠলো। সে ছুঁচ কামড়ে হালকা হেসে মাথা নিচু করলো। চোখের কোণ থেকে অচেতনেই জমে উঠলো জল কণা। শ্রাবণ তা দেখেও কিচ্ছু বলল না। কি সাংঘাতিক বিষয়, তাই না? এই দূরত্বের থেকেও শ্রাবণ ধারার গতিবিধি কিভাবে যেন টের পেয়ে যাচ্ছে। এটা কি মনের চান নাকি? ধারা একটু সামনে নিয়ে চোখের কোণার জল আঙ্গুলের পেছনে মুছে নিল। বুকের ভেতরটা কেমন যেন চন করলো, তবুও নিজেকে শক্ত করে ঘরটা পরিষ্কার করে মৃদু স্বরে বলে উঠল। আমার জন্য এত কিছু করার দরকার নেই। শ্রাবণ হালকা ফ্রিকুচকে তাকালো, ছোট উল্চে এমন ভঙ্গি করলো যেন কথাটা তার কাছে একেবারে তুচ্ছ। তো কার জন্য করব? পাশে বসার মোট কণ্ঠের জন্য, নাকি নিচতলায় খিটখিট আঙ্কেলের জন্য? তার ঠোঁট উঠে অসহায় মুখশ্রীতে বানাতেই শ্রাবণ এবার অদূরে চোখ রেখে বলল। ওগুলো তো আর আকাশ থেকে টেনে আনবো না। গাছ কিনে আনতে কি লাখ টাকা লাগে? দাঁড়া মাথা নাড়ালো আস্তে, নিচু চোখে ফিসফিস করে বলল। তাও এতটা ভাবছেন আমার জন্যে, কেউ তো কখনো ভাবেনি। শ্রাবণ ফট করে প্রশ্ন ছুড়ল। তথাকথিত কেউর সাথে আমার তুলনা করছো? দাঁড়া পিটপিট করে তাকালো। না মানে, শ্রাবণ এবার চুপ করে রইল। বারান্দায় গ্রিলে হেলান দিয়ে অদূরে তাকিয়ে থাকলো, যেন আমতা আমতা করে বলতে চাওয়া কথাটা তার কানে আসেনি। অথচ বুকের ভেতরটা হঠাৎই উষ্ণ হয়ে উঠল। অজানা এক টান টের পেল সে। নিজেকে শক্ত করে রাখার জন্য গম্ভীর স্বরে আবার বলে উঠল। আমি নিজের অবস্থান চাই, বুঝছো? তোমার জীবনে আমার জায়গাটা মোটেই ভুলে যাব না। আমি মোটেই নিজের জায়গায় নিজের অধিকার ছাড়ার মানুষ না। এসব বিষয়ে পসেসিভ আমি, সত্যি বলতে ওভার পসেসিভ। এই পৃথিবীতে কেউ নেই যার সাথে তুমি নিজের অবস্থানের ভিত্তিতে আমার তুলনা করতে পারবে। বাকিরা তোমার কেউ না, কিন্তু আমি তোমার। থামলো শ্রাবণ। শিট, মুখ ফসকে কি বলতে চাইছিলাম আল্লাহ। ছুঁচ কামড়ে শ্রাবণ চোখ তুলে তাকালো ধারার মুখশ্রীতে। ধারা অবাক হয়ে তাকালো শ্রাবণের দিকে। চোখে মুখে চমক আর বিস্ময় একসাথে ফুটে উঠল। কিছু বলতে চাইলেও গলাটা আটকে গেল। শ্রাবণ তাকে আর সুযোগ দিল না, তাড়াতাড়ি ঘাড় ঘুরিয়ে নিজের ঘরে ঢুকে গেল। কিন্তু দরজা বন্ধ করার আগে পর্যন্ত চোখের কোণে লুকিয়ে রাখা মিটিমিটি হাসিটা থামাতে পারল না সে। ভুল করে মুখ ফসকে কথাটা বলেও ভালো লাগছে শ্রাবণের। যাক, একটু ইঙ্গিত দিতে পেরেছে। সামিউল শেখ বাড়িতে ফিরে আসলে সব কথা জানিয়েছে সালমা বেগম। নিজের ছেলের পাগলামির কথা শুনে সামিউল শেখের মোটেও হাসি পেল না, বরং মুখ কুচকে ছেলের ঘরের দিকে তাকালেন তিনি। ব্যাটার বুক ফাটবে তো মুখ ফুটবে না, হতচ্ছাড়া পাগল কোথাকার। শেষে পিছলেই গেল, বংশ পরম্পরা রক্ষা হলো। তবে সুন্দরী বউকে ছাড়তে মন চাইছে না, মুখে বললেই হয়। অত কাহিনী করার কি আছে?
রাতের খাওয়ার পর্বটা বেশ অদ্ভুতভাবে শেষ হলো। সালমা বেগম কেন যেন নিজের প্লেট আর ধারা প্লেট নিয়ে সোজা ধারা রুমে চলে গেলেন। শ্রাবণ কেবলই নীলরঙা টি শার্ট গায়ে জড়িয়ে ডাইনিং টেবিলে বসেছে। আর্যকে সেও বিষয়টা লক্ষ্য করলো। দুটো প্লেট হাতে নিয়ে উপরের ঘরে যেতে দেখা সালমা বেগমকে তীর্যক দৃষ্টি দেখালো। আজকাল তার মা স্বয়ং কেন যেন বেশ নাটক করছে। সবাই কপাল। দীর্ঘশ্বাস ফেলে টেবিলে বসলো শ্রাবণ। এবার লক্ষ্য করলো সাইমুল শেখ তাকিয়ে আছেন চশমার ফাঁক গলে। শ্রাবণ বুঝলো কোনো কিছু একটা কাহিনী তো আছে, তাই সে নিজে থেকেই মোলায়েম স্বরে জিজ্ঞেস করলো, কিছু বলবে বাবা? সাইমুল শেখ চশমা ছেলে চাইলেন, মাথা নেড়ে বললেন, অনেক কিছু। তোর ধৈর্য থাকবে 5 মিনিট আমার কথা শোনার? শ্রাবণ বুঝলো গুরুতর কোনো বিষয়, তাই মাথা নেড়ে সায় দিল। এবার ভদ্রলোক ফুস করে শ্বাস ফেলেন, একটু থেমে পানি খেলেন, তারপর গলা খাকারি দিয়ে শ্রাবণের দিকে তাকালেন। কণ্ঠটা এবার ভারী গম্ভীর হইল। মাথা নেড়ে বলতে শুরু করলেন, শ্রাবণ, তোর মা হয়তো রাগে ঝাড়ে, না হয় ঠাট্টায় হাসে, কিন্তু আমি জানি আমার ছেলে আসলে কী চায়। তুই নিজের মনের ভেতরটা মুখে আনতে জানিস না, এটা তোর সবচেয়ে বড় দোষ। ধারা নামের মেয়েটাকে যেমন অপছন্দ করতিস, আজ এই মুহূর্তে বাবা হিসেবে আমি গ্যারান্টিতে বলতে পারি তার থেকে বেশি এখন ওকে পছন্দ করিস। এটা আমি আজ নিজের চোখে দেখলাম। তোকে চেপে রাখতে হবে না। শ্রাবণ ফ্রিকুচকে বিষয়টা বুঝে ঠোঁট ভেজে একটু এদিক ওদিক তাকালো, গলা শুকিয়ে এলো, তবু কিছু বললো না। সাইমুল শেখ এবার চশমাটা টেবিলে খুলে রাখলেন, একটু ঝুঁকে বসে নিচু স্বরে বললেন, যারা কীরকম জীবন কাটিয়েছে সেটা তুই কল্পনা করতে পারবি না। ছোটবেলা থেকে কারো আদর, কারো মায়া, কারো স্নেহ কিছুই পায়নি। ভালোবাসা তো বিলাসিতা, খাওয়া দাওয়া, পড়াশোনা সব কিছুতে অভাব। তার উপর এমন চাচি ফিরেছিল যে ওর হাসিটুকু অপরাধ বানিয়ে ফেলেছে। আমি শুনেছি একটা ছোট মেয়ে কীভাবে সারাক্ষণ ভয় আর অবহেলায় বড় হয়েছে। শ্রাবণের বুকের ভেতরটা হঠাৎ করে ঠনঠন করে উঠল, চোখের সামনে ভেসে উঠল কাঠগোলাপ গাছের সেই গল্পটা। সাইমুল শেখ এবার সোজা হয়ে বসলেন, গভীর গলায় বললেন, বউ হিসেবে ধারাকে তুই শুধু দায়িত্ব মনে করিস না। এভাবে চললে মেয়েটা জীবনে কোনোদিন শান্তি পাবে না। ওকে ভালোবাসিস, সম্মান দিস। ও যেন বুঝতে পারে সে শুধু তোর ঘরে ঠাঁই পায়নি, তোর হৃদয়ে জায়গা পেয়েছে। এটা তোকে করতে হবে শ্রাবণ। এত বছরে যে অভাবের শূন্যতায় মেয়েটা বড় হয়েছে, সেই শূন্যতা যদি তুই ভরতে না পারিস তবে ওর জীবনে কোনো মানেই রইল না। এটা অপ্রিয় হলেও সত্যি। আমি শুধুমাত্র ধারার জীবনে একটু সুখ আনতেই তোর সাথে বিয়ে দিয়েছি ওর। আমার দৃঢ় বিশ্বাস আমার ছেলে স্বামী হিসেবে খারাপ হবে না। একটু থামলেন সাইমুল শেখ, চোখে কড়া হয়ে উঠল এবার। মনে রাখিস, মানুষ বউকে কেবল সংসারের সঙ্গী করে না, জীবন সঙ্গী করে। তাই ওর পাশে থাক, ওর হাতে হাত রাখ। একসাথে চলতে হবে তো তোদের। তোর মা বা আমি কদিন আর বাঁচব পৃথিবীতে? তোর জন্য থাকবে কে বলতো? সবসময় একটা জিনিস ভাববি যে তোর স্ত্রী যেন কখনো বলতে না পারে যে আমার স্বামী খারাপ। এর থেকে বেশি লজ্জাজনক একটা পুরুষের কাছে হতে পারে না। এসব কথা ভবিষ্যতের জন্য বলছি শ্রাবণ, কিন্তু বর্তমানটা কিভাবে ঠিকঠাক করবি সেটা তোর ব্যাপার। এটা তোকে করতে হবে। আমি মোটেও ধারাকে গিয়ে বলবো না যে যাও আজ থেকে শ্রাবণের সাথে থাকো। এটা সম্ভব না। যা করার তুই করবি, কিভাবে সেটা তুই ভালো করে জানিস। ঘরে নীরবতা নেমে এলো, দূরে কেবল দেয়ালে ঝোলানো ঘড়ির টিক টিক শব্দ। শ্রাবণ মাথা নিচু করে বসে আছে, ঠোঁট শক্ত করে চেপে ধরেছে, কিছু একটা ভাবছে। সে বাস্তবতা আসলে কঠিন, সেই সাথে স্বামী হওয়া সহজ না। আদর্শ স্বামী সবাই হতে পারে না। সাইমুল শেখ চশমাটা আবারও চোখে পড়লেন, হাসতে করে বললেন, তুই যদি পুরুষ হয়ে থাকিস তবে নিজের স্ত্রীর জীবনে আফসোস রাখিস না। সৃষ্টিকর্তা তোকে যতটুকু সামর্থ্য দিয়েছে সেই সামর্থ্য অনুযায়ী যদি তুই তোর স্ত্রীকে হক পূরণ না করিস তাহলে আমি বাবা হিসেবে তোকে সঠিক শিক্ষা দিতে পারিনি। তোর মাকে বলিস সে আমার প্রতি অসন্তুষ্ট কিনা, তারপর বুঝবি কেন এই কথা বললাম। পিতা হিসেবে এটুকুই শেখাতে পারবো আমি, কথাগুলো মনে রাখিস। ঘড়ির কাঁটা 11টা ছুঁই ছুঁই। সাইমুল শেখ এবং সালমা বেগম ইতিমধ্যে ঘরে ঘুমানোর প্রস্তুতি নিয়ে ঘুমিয়েও গেছে, অথচ বেচারা শ্রাবণের চোখে ঘুম নেই। সে অপলক তাকিয়ে রয়েছে উপরের দিকে, চিত হয়ে বিছানায় শুয়ে ভাবছে সে
এক হাত মাথার নিচে চাপা। সেই সময় সাইমন শেখের সমস্ত কথা মনোযোগ দিয়ে শুনেছে শ্রাবণ। বুঝতে পারছে তিনি কি বোঝাতে চেয়েছেন। দীর্ঘশ্বাস ফেলল শ্রাবণ। সকালে যা করার করবে ভেবে চোখ বুজে ঘুমানোর চেষ্টা করলো, কিন্তু কোনো মতে ঘুম আসলো না। খানিকক্ষণ বিছানায় এপাশ ওপাশ করলেও চোখে ঘুম নামলো না। বিরক্ত হলো শ্রাবণ, না আর নেওয়া যাচ্ছে না। ফট করে শোয়া থেকে উঠে রুম থেকে বেরিয়ে গেল শ্রাবণ। দ্রুত গতিতে এসে দাঁড়ালো পাশের রুমের দরজার সামনে। কিছুক্ষণ দাঁড়িয়ে থেকে ধীর গতিতে দরজা খুলল। তৎক্ষণাৎ দেখতে পেল ঘুমন্ত ধারাকে। শাড়ি পরে ঘুমিয়ে গেছে মেয়েটা। শিকুচকে তাকালো শ্রাবণ। স্নিগ্ধ মুখটা দেখে তার হিংসে হলো। এদিকে সে ঘুমাতে পারছে না, আর এই পিচ্ছিটা ঘুমিয়ে আছে। দেখো কেন ঘুমালো। ঘুমাতে পারলো শ্রাবণ ধারাকে ডাকতে শুরু করলো। ধারা, এই মেয়ে ওঠো। শ্রাবণের ডাকে খানিকটা ঘুম হালকা হলো ধারার। একটু পর চোখ বন্ধ রেখে অস্ফুট স্বরে বলল, ঘুমন্ত স্বরটা কানে বাজলো শ্রাবণ। ইস, ঘুমন্ত কণ্ঠটা এত আকর্ষণীয় হয় বুঝি। সে একটু চোখ গিয়ে আবারও ডাকলো শ্রাবণ। ওঠো ওঠো বলছি, চোখ হলো। কিন্তু এত ডাকাডাকি তো ঘুম পুরোপুরি ভাঙলো না ধারার। কোনো মতে চোখ অল্প একটু খুলে ভাঙা স্বরে বলল, কিছু লাগবে আপনার? হ্যাঁ লাগবে, ওঠো দেখি। কিন্তু আবারও চোখ বন্ধ করে ঘুমে তলিয়ে গেল ধারা। শ্রাবণ বুঝলো গভীর ঘুম, তাই ঠোঁচ কামড়ে তাকে নিজের শার্টের হাতা গোটালো শ্রাবণ। দেরি না করে ফট করে ছোট শরীরটা কোলে তুলে নিল। খানিকটা ভয় পেল ধারা। ঘুম? কোথায় ঘুম? কিসের ঘুম? কার ঘুম? ধারা সব ঘুম কর্পূরের মতো উড়ে গিয়ে কুতুব মিনার চলে গেছে। বড় বড় চোখ করে হা করে তাকালো ধারা। শ্রাবণের শার্টের কলার শক্ত করে চেপে ধরে হতবাক হয়ে বলল, কোথায় নিয়ে যাচ্ছেন আমায়? আমতা আমতা করে বলা কথাটুকু শ্রাবণের পছন্দই হলো না বোধহয়। থামুক দিয়ে বলে উঠল, শাট আপ ইডিয়েট, আমাকে ঘুমাতে হবে। নিষ্পাপ ভঙ্গিতে ধারা বলল। তো ঘুমান। তৎক্ষণাৎ শ্রাবণ বলে উঠল। তোমাকে ছাড়া ঘুম আসছে না। চোখ পিটপিট করে তাকালো ধারা। কথাটা ঠিক শুনেছে কিনা নিশ্চিত হতে বলল। কি? শ্রাবণ বুঝলো ও মুখ ফুসকে সত্যি কথা বলে গেছে, তাই ফট করে বলল, কিছু না। শ্রাবণের বুকটা ধুকপুক করতে লাগলো নিজেরই বলা কথায়। চোখ কামড়ে এদিক ওদিক তাকালো, যেন ভুল করে কোনো গোপন কথা ফাঁস হয়ে গেছে। ধারা তখনও বড় বড় চোখ করে তাকিয়ে আছে। তার চেহারার অভিব্যক্তি এমন যেন পৃথিবীর সবচেয়ে অদ্ভুত কথা সে এখন শুনল। কোলে থাকা অবস্থায় ধারা ফিসফিস করে বলল, ছাড়ুন আমায়। শ্রাবণ চোখ কুচকে গম্ভীর স্বরে বলল, ছাড়বো না। ঘুমালে একসাথে ঘুমাবো, না হলেও তোমাকেও ঘুমাতে দেবো না, আমিও ঘুমাবো না। ধারা ভয়ার্ত অথচ কেমন যেন এক অদ্ভুত কাঁপুনিতে মিশ্রিত স্বরে বলল, কিন্তু কিন্তু এটা ঠিক না। শ্রাবণ ঠোঁট এক চিলতে হাসি টেনে নিয়ে মৃদু স্বরে জবাব দিল, ছোট থেকে তোমার জীবনে কোনো কিছু ঠিক হয়নি, একবার হলেও কোনো কিছু নিজের মতো করে ঠিক হতে দাও। চুপ থাকো। ধারা স্তব্ধ হয়ে গেল। কেমন এক ঝড় বয়ে গেল তার বুকের ভেতর। মৃদু মৃদু নিঃশ্বাস ফেলল সে। শ্রাবণ হাঁটতে হাঁটতে নিজের ঘরে পৌঁছে বিছানার দিকে গেল। আস্তে করে ধারাকে নামিয়ে শুইয়ে দিল। এরপর দরজা বন্ধ করে দিল। তারপর নিজেও পাশে শুয়ে পড়ল, তবে একটু ফাঁকা জায়গা রেখে হাতের উপর মাথা রেখে ছাদের দিকে তাকিয়ে বলল, এখন ঘুমাও, আছি আমি। ধারার চোখে জল এসে জমল। কারণটা জানে না, বুকের ভেতর কেমন যেন করে উঠল তার। সত্যি বলতে তারও একা ঘুমাতে কেন যেন ভালো লাগছিল না। অনেক কষ্টে ঘুমিয়েছিল সে। চুপচাপ পাশ ফিরল ধারা, চোখ বন্ধ করলো। ধীরে ধীরে ঘুম নেমে এলো তার চোখে। শ্রাবণ তাকিয়ে রইল। কিছুক্ষণ পর পাশ ফিরে সে পড়ল, কি আশ্চর্য! দুজন মানুষ পাশাপাশি শোয়ার পরেও একে অপরকে না দেখে দুজনেই দুই দিকে মুখ ঘুরিয়ে শুয়ে পড়ল। অনেকটা সময় পেরিয়ে গেল। কি আজব কারবার! এখনও তো শ্রাবণী ঘুম আসছে না। পাশে ধারা নিশ্চুপ, নিয়মিত নিঃশ্বাস ফেলছে। শ্রাবণ ভেবেছিল গাধাটাকে পাশে নিলেই তার ঘুম আসবে, অথচ এখনও শ্রাবণের চোখে যেন এক ফোঁটাও বন্ধ হচ্ছে না। চোখের পাতায় ভার হয়ে আসছে, কিন্তু বুকের ভিতর জমে থাকা কথাগুলো ঠিক যেন হাড়ির ভেতর ফুটতে থাকা দমের মতন একটু পরেই উপচে পড়বে। মাথার নিচে হাত গুজে রাখা অবস্থায় শ্রাবণ ভেতরে ভেতরে কেমন যেন লড়াই করছে। কেন পারছি না মুখে আনতে, এতটুকু বলাটাই কি এত কঠিন? শ্রাবণ চোখ বন্ধ করলো একবার, কিন্তু পরক্ষণেই আবারও খুলে ফেললো। মনের ভেতর জমে থাকা কথা তাকে কুড়ে খাচ্ছে। বারবার ধারার নামটা মাথায় প্রতিধ্বনি তুলছে। পাশের মেয়েটা শুয়ে আছে, অথচ
এই শান্তিটা দেখে শ্রাবণের বুকের মধ্যে অস্থিরতা আরো বেড়ে যাচ্ছে। মনে মনে গুমড়ে উঠল সে। কেন এত বছর পর এমন এক মেয়ে এসে আমাকে অস্থির করে দিচ্ছে? কেন মনে হচ্ছে ওকে না বলে আমার জীবনটা অসম্পূর্ণ থেকে যাবে? ধুর, মুখে না আনতে পারলেও সব দম বন্ধ হয়ে যাচ্ছে। চোট কামড়ে পাশ ফিরে তাকালো শ্রাবণ। ছাদের আলোয় ধারার শান্ত মুখে শুয়ে আছে। বুকের ভিতর আবার ঢেউ তুলল মমতা আর অদম্য টান। সে গভীর নিঃশ্বাস ফেলল। কেন যেন মনে হলো ধারা ঘুমায়নি, শরীর একদম স্থবির হয়ে আছে। না, আর চেপে রাখা যাচ্ছে না, এমন করে থাকলে সে নিজে চলে যাবে। তাই মিহিস্বরে ডাকলো শ্রাবণ। দাঁড়া। শ্রাবণ শুকনো ঠোক গিলে জিজ্ঞেস করলো, ঘুমিয়ে গেছ? ধারা ঘুমায়নি। উৎকণ্ঠা মুড়ি মুড়ি অবস্থা তার। এসব মেনে নিতে জানটাই না চলে যায়। শ্রাবণ শেখ নাকি তাকে কোলে করে এই ঘরে এনেছে, এটাও ভাবা যায়। কোনো মতে ধারা মিনমিন করে বলল, শ্রাবণ এবার চোখে একরাশ মায়া নিয়ে বলল, তুমি যে বলেছিলে ভুল করো নাকি ভালো কিছু পাবে না, অথচ আমি যে প্রত্যাশিত ভাবেই তোমায় ভালোবেসে ফেললাম। এবার কি হবে? ধারার বুকের ভিতর যেন বজ্রপাত হলো। নিঃশ্বাস এক লহমায় আটকে গেল। চোখ বড় বড় করে তাকিয়ে রইল সে অন্ধকারে। যদিও শ্রাবণের মুখে স্পষ্ট দেখা যাচ্ছিল না, এতটা অপ্রত্যাশিত স্বীকারোক্তি, এমন কিছু শোনার জন্য সে মোটেও প্রস্তুত ছিল না। মুহূর্তে শরীর গরম হয়ে উঠল ধারার। আবার হাত পা যেন শীতল বরফে ডুবে গেল। ভালোবেসে ফেলেছে শ্রাবণ শেখ, এ যেন কানে বাজতে থাকা এক অচেনা সুর। বিশ্বাস হচ্ছে না, আবার ভীষণভাবে সত্যি মনে হচ্ছে। ঠোঁট কাঁপছিল তার। কিছু বলার চেষ্টা করলো, গলায় শব্দ আটকে গেল। ধুকপুকানি এত দ্রুত হচ্ছিল যে মনে হলো বুক ভেঙে সব বেরিয়ে পড়বে। চোখে অঝরে জল চলে এলো, অথচ সে জানেই না কেন। শ্রাবণ স্থির হয়ে তাকিয়ে আছে তার প্রতিক্রিয়ার দিকে। মেয়েটার চোখে বিস্ময়, শরীরে কাঁপুনি, সব বুঝতে পারছে সে। হালকা হাসির এক মায়া মাখা রেখা ফুটলো শ্রাবণের ঠোঁটে। ধারার মনে শুধু একটা প্রশ্ন ঘুরপাক খেতে লাগলো। গলা শুকিয়ে এলো তার। কোনোভাবে অস্পষ্ট কেঁপে উচ্ছা কঞ্চে বলল, শ্রাবণ এবার আর চোখ ফেরালোই না। শ্রাবণ আসলেই ঘুমিয়ে পড়েছিল। গ্রামে ধারাকে পাশে নিয়ে ঘুমাতে ঘুমাতে এমন অভ্যাস হয়েছে যে ফট করে ঘুমিয়ে পড়েছে। তাছাড়া মনের কথা উগলে দেয়াতে আরও ভালো ঘুম হয়েছে তার। নাহলে পেটে ব্যথা হতো, বুকে দলা পাকাতো অব্যক্ত কথাগুলো। অথচ এদিকে বেচারি ধারার ঘুমটা কেড়ে নিয়েছে শ্রাবণের এমন অদ্ভুত কথাবার্তায়। পুরোপুরি চমকে দিয়েছে তাকে। দাঁড়া বড় বড় চোখ করে সারা রাত তাকিয়ে থেকেছে সিলিং ফ্যানের দিকে। মাঝে মাঝে আর চোখে শ্রাবণের দিকেও তাকিয়ে বোঝার চেষ্টা করেছে যা হচ্ছে তা সত্যি কিনা। সারা রাতেই ভেবেছে মেয়েটা। প্রথমে ভেবেছে লোকটা বোধহয় পাগল টাগল হয়ে গেছে, না হলে যেই লোক তাকে বাসর রাতে ঘর থেকে বের করে দিতে পারলে বাঁচে, সেই কিনা 7 দিনের মাথায় কোলে করে তাকে ঘরে তুললো। এটা কোনো কথা? কেউ শুনলে আদৌ বিশ্বাস করবে? আবার বলে কিনা ভালোবাসে। বিশেষ করে ভালোবাসার কথাটা এখনো ধারার কানে বাজছে। ভালোবাসে আসলেই? এত তাড়াতাড়ি কিভাবে ভালোবাসলো? অনেক কিছু ভাবনা চিন্তা মাথায় দড়ি পাকা মতো পাকালো, কিন্তু লাভালাভ কিছুই হলো না। এক মুহূর্তের জন্য ভাবলো স্বপ্ন দেখেছে, তাই চিমটি কাটলো নিজেকে। কিন্তু ব্যথা পেতে চোখ উল্টালো, বুঝলো এটা মোটেও স্বপ্ন নয়। সারারাত নির্ঘুম কাটিয়ে দিয়ে ধারা ভোরে নামাজ পড়তে উঠলো। এরপর আবারও শুয়ে পড়লো। এতদিন পর নিজের ঘর, নিজের বিছানা পেয়ে শ্রাবণ গভীর ঘুমে, তাই ধারাও তাকে আর ডাকলো না। বিড়ালের মতো গুটিসুটি মেরে শুয়ে পড়লো শ্রাবণের পাশে। চোখ বন্ধ করে ঘুমানোর চেষ্টা করলো। কিছুক্ষণ পর সত্যি সত্যি ঘুমিয়ে পড়লো। নামাজ পড়া শেষ করে সাইমুল শেখ কেবল বিছানায় বসলেন, তখনই হাত মুখ ধুয়ে ঘরে প্রবেশ করলেন সালমা বেগম। সাইমুল শেখকে দেখে ভাবসাপ নিয়ে বলেন, তুমি গত রাতে ছেলেকে কি এমন ডোজ দিলে বলো তো? সাইমুল শেখ পা উঠিয়ে বিছানায় বসলেন। স্ত্রীর কথা শুনে দীর্ঘশ্বাস ফেলে বললেন, কি আর ডোজ দেবো বলো, শুধু একটু বুঝিয়ে বলেছি যেন আমার সম্মানটা রাখে। সালমা বেগম হাসলেন, গিয়ে স্বামীর পাশে বসে গর্ব করে বললেন, গত রাতে ঘরের জগে পানি ছিল না, আমি পানি আনতে রান্নাঘরে গিয়েছিলাম। ফিরে আসার সময় সিঁড়ির কাছে আসা মাত্রই এক কালজয়ী ঐতিহাসিক দৃশ্য দেখেছি। যদিও দেখে লজ্জা পাওয়া উচিত ছিল, তবে পাইনি, কারণ আমার কথা কিন্তু হাড়ে হাড়ে ফুলেছে। বলেছিলাম না তোমাকে, যেই ধারাকে আমি পাশের ঘরে শিফট করেছি সেই ধারাকেই তোমার ছেলে 2 হাতে কোলে তুলে নিজ ঘরে নিয়ে যাবে। বলেছিলাম কি না বলো?
ভদ্রলোকের স্ত্রীর এহেন কথায় রীতিমতো অবাক হয়ে যন্ত্রের মতো মাথা নেড়ে বললেন, হ্যাঁ বলেছিল। তাহলে গত রাতে কি? মুখের কথা কেড়ে নিলেন সালমা বেগম। টেনে টেনে বেজব করে বললেন, জি হ্যাঁ, গত রাতে তোমার সুযোগ্য ছেলে ধারাকে বাচ্চাদের মতো কোলে তুলে নিজের ঘরে নিয়ে গেছে। আমি দু চোখ বড় বড় করে সেই দৃশ্য দেখেছি। দেখেছো তো? বলেছিলাম না, বংশের রক্তের টান দেখো, যেমন বাপ দাদা তেমনই ছেলে আমার। কথাখানা সালমা বেগম এমন ভাবে বললেন যেন সব দোষ বেচারা সামিউল শেখের বংশের। এদিকে ছেলের এমন কানের কথা শুনে হা করে তাকিয়ে রইল সামিউল শেখ। তিনি ভাবতেও পারেননি যে ভোরবেলা এমন একটা কথা শুনে তিনি আকাশ থেকে টিপ করে পড়বেন। মুহূর্তের মধ্যে সামিউল শেখ সিদ্ধান্ত নিলেন তিনি শ্রাবণের ডিএনএ টেস্ট করাবেন। এই ছেলে মোটেও তার পুত্র হতে পারে না, হতেই পারে না। কারণ এই বংশের পুরুষেরা বউয়ের ক্ষেত্রে একটু একটু নির্লজ্জ থাকলেও এমনভাবে কোলে তুলে নিয়ে যাবে, তাও আবার মায়ের সামনে দিয়ে। এই কাজ তো তিনি কখনো করেননি। তাহলে তার ছেলে কোনো কেন? কি একটা অবস্থা! ভোরের নির্জনতা ফুরিয়ে এসেছে। সূচি মামা উকি দিয়েছে এই ধরনীর এই প্রান্তে। জানালার ফাঁক দিয়ে এক চিলতে আলো এসে শ্রাবণের চোখে পড়ল। ঘুমের মধ্যে এমন রোদ পেয়ে মুখ কুচকে ফেলল শ্রাবণ শেখ। কোনো মতে ঘুমের ঘরে এপাশে মুখ ফিরিয়ে চোখ পিটপিট করে তাকালো। ঘুমে আধো বোঝা আদো আদো ভেঙেছে তার, অথচ বিছানা তার পাশে অদ্ভুত এক সৌন্দর্য নিয়ে থাকা ঘুমন্ত রমণীকে দেখতে সব ঘুম উড়ে গেল শ্রাবণের। কোথা থেকে যেন একটা মুগ্ধতা তার চোখে মুখে উক্কি দিল। ঘুমন্ত চোখেই তাকিয়ে রইল ধারার দিকে। দেখে মনে হলো একটা স্নিগ্ধ পদ্মফুল তার বিছানায় জায়গা পেয়েছে। তীর তীর করে কাঁপা ঠোঁট দুটো নিজেদের মতো করে কাঁপছে। আলতো শ্বাসের গতিবদ্ধ চোখ জোড়া এখনো মায়া ছড়াচ্ছে। কপালের কাছে চুলগুলো কিছু অংশ খেলা করছে, আর বালিশে গাল চেপে খানিকটা ফুলে গেছে গালের ওপাশ। কত সুন্দর লাগছে দেখতে, কি মিষ্টি লাগছে মেয়েটাকে। শ্রাবণের হুট করে মনে পড়লো এই সুন্দর পদ্ম ফুলের মতো মেয়েটা তার বউ, তার বিয়ে করা বউ, তার ঘরণী। তৎক্ষণাৎ গর্বে খুশিতে বুকটা ফুলে উঠল শ্রাবণের। এক বুক শ্বাস নিয়ে দীর্ঘশ্বাস ফেলল শ্রাবণ। কখনো ভাবেও নি যে দেশে ফিরে এভাবে অমূল্য এক রত্ন পেয়ে যাবে। শ্রাবণ বিছানায় আছোয়া হয়ে ঘুমন্ত ধারার দিকে তাকিয়ে থাকলো। এত কাছে থেকেও এতদিন কিভাবে সেই মেয়েটাকে উপেক্ষা করে গেছে। বুকের ভেতর অদ্ভুত এক আলোড়ন জাগলো তার। মনে হলো এই মেয়েটা তার ঘর, তার জীবন। একরাশ মায়া নিয়ে ধীরে ধীরে হাত বাড়িয়ে দিল। সাহস হয়নি স্পর্শ করতে, কেবল বাতাসেই ঝুলে রইল হাতটা। দূর থেকেই ছোঁয়ার ভান করে মনে মনে স্পর্শ করে ভাবল, এই মুখটার ভেতর কত কষ্ট, কত না বলে অভিমান জমে আছে। অথচ আমি ছিলাম সবচেয়ে বড় শত্রু ওর। কিন্তু আর না, এখন থেকে মুখে শুধু হাসি থাকবে, শুধু শান্তি থাকবে। আমি সব ভুলিয়ে দেব, সব অতীত ধামাচাপা দিয়ে দেব। শ্রাবণের ঠোঁটে অজান্তে এক টুকরো হাসি ফুটলো। বুকের ভেতর ভারী মমতা টের পাওয়া গেল। বারবার বিড়বিড় করে আওড়ালো, আমার বউ, আমার নিজের বউ। এই ভাবনায় যতটা গর্ব ততটাই প্রশান্তি এলো তার মনে। ঠিক তখনই ধারা একটুখানি নড়েচড়ে উঠল। চোখের পাতা কাঁপলো খানিকটা। আস্তে আস্তে ঘুম ভাঙলো। শ্রাবণ তীক্ষ্ণ চোখে মেয়েটার ঘুম ভাঙা দৃশ্য উপভোগ করতে থাকলো। চোখ সরানোর কথা ভুলেই গেল। ঘুমন্ত ধারার ঘুম কিছুটা হালকা হলে ষষ্ঠ ইন্দ্রিয় জেগে ওঠে তার। বুঝতে পারে কারো অমোঘ দৃষ্টি, তীক্ষ্ণ এক দৃষ্টি উপলব্ধি করতে পেরে ফট করে ধারা দুচোখ মেলে তাকালো। প্রথমেই চোখে পড়ল শ্রাবণের গভীর দৃষ্টি। চমকে উঠল ধারা। চোখ ঘষে ঘুমের রেশ কাটিয়ে কপালে ভাঁজ ফেলে ফিসফিস করে বলল, আপনি উঠে পড়েছেন, কিছু লাগবে? শ্রাবণ ফুকুসকে তাকালো। মেয়েটা কি তাকে ব্রিটিশ বা দখলদারি স্বার্থপর ইংরেজ মনে করে নাকি? সবসময় তাকিয়ে থাকলে বা ডাকলেই ভাঙা মেশিনের মতো বলতে থাকে, কিছু লাগবে, কিছু লাগবে। কেন? শ্রাবণ কি দরকার ছাড়া মেয়েটার দিকে তাকাতে পারে না, ডাকতে পারে না? আজব কারবার। মনে মনে ইডিয়েট পড়ল শ্রাবণ। তবে স্নিগ্ধ মুখটা দেখে নরম হলো তার মনে ভাব। গলে গেল রাগ। ধারা হয়তো শ্রাবণের দৃষ্টি বুঝলো। শ্রাবণ ছোট মৃদু হাসি রেখে বলল, আপাতত কিছুই লাগবে না, কয়েকদিন পর তোমাকে লাগবে। ধারা পিটপিট করে তাকে বলল, কেন? শ্রাবণ এবার সোজা হয়ে শুয়ে পড়ে আর চোখে তাকিয়ে বলল, কারণ তোমার মাথা। ধারা সুকুঞ্চিত হলো। ভাবলো আগের কথাটা ঠিকঠাক শোনেনি বা বোঝেনি। ঘুমের ঘোরে পাত্তা দিল না। গুটিয়ে গিয়ে মিনমিন করে শুত হলো। তাকিয়েছিলেন যে?
বলুন না কিছু লাগবে কিনা, পানি খাবেন? শ্রাবণ ফট করে জবাব দিল। না। ধারা এবার ফিরকুচকে বলল। তাহলে কি দেখছিলেন? শ্রাবণ কিছুক্ষণ ভাবলো, মনে মনে বিরক্ত হলো। এই মেয়েটা বোকা নাকি সেই গাধা? কি দরকার ইচ্ছে করে এই মেয়েটার এসব আজগুবি কথাবার্তা বলার? ভেবে পেল না শ্রাবণ, মুখ ফুসকে বলেই উঠল। তেমন কিছু দেখছিলাম না, শুধু দেখছিলাম তুমি কিভাবে ঘুমিয়ে থাকো। ধারা চোখ নামিয়ে ফেলে বুকের ভেতর থকথক করছে তার। এতটা নিবিড় দৃষ্টি সে কোনোদিন পায়নি। এভাবে তাকিয়ে থাকার কারণটা খোলাসা করে বুঝলো না সে। সঠিক কোনো জবাব খুঁজে না পেয়ে শুধু শাড়ির আঁচলটা আঙুলে জড়িয়ে নিল। আশ্চর্য, আজকাল তার ছোট ফটাফট চলছে, আবার ক্ষণে ক্ষণে অকারণে লজ্জাও পাচ্ছে। কারণটা খুঁজে পেল না বেচারে। শ্রাবণ ওর চুপ থাকা দেখে মৃদুস্বরে বলা। আমি একটা সিদ্ধান্ত নিয়েছি। ধারা বেশ আগ্রহের সাথে জিজ্ঞেস করলো। কিসের সিদ্ধান্ত? শ্রাবণ অন্যদিকে দৃষ্টি ফিরিয়ে বলল। চোখের ডাক্তার দেখাবো। অবাক হলো ধারা, পরক্ষণে গুরুতর বিষয় মনে করে উদ্গ্রীব হয়ে জিজ্ঞেস করলো। সে কি, কেন? এ পর্যায়ে একটু রেগে গেল শ্রাবণ। খ্যাপাটে স্বরে ধারার দিকে তাকিয়ে বলে উঠল। কারণ আমার চোখের সমস্যা হয়েছে। আজকাল চোখের সামনে যাই দেখছি সেটা একটু বেশি সুন্দর লাগছে। প্রতিদিন সৌন্দর্যের মাত্রা বাড়ছে, নতুন নতুন রূপে নতুনভাবে সুন্দর লাগছে, যেটা আমি নিতে পারছি না। একটু থেমে শ্রাবণ আর একটু রাগান্বিত গলায় বলল। একটা জিনিস সুন্দর, ঠিক আছে মানলাম, সেটা যেমন আছে তেমনই থাকা উচিত, তাই না? অথচ সৌন্দর্যের মাত্রা দিন দিন বাড়ছে কেন? কেন প্রতি মুহূর্তে এক এক রকম সৌন্দর্য দেখিয়ে মানুষকে লোভ দেখাতে হবে? কেন তো সুন্দর লাগবে কেন? অনাকাঙ্ক্ষিত কিছুর ইঙ্গিত পেয়ে ধারার বুকটা যেন আরো জোরে কেঁপে উঠল। ঠোঁট কাঁপলো, কিন্তু কিছুই বলতে পারল না। শুধু এক চিলতে লজ্জা মাখা বিস্ময় ঝরে পড়লো তার দৃষ্টি থেকে। তবে শ্রাবণের শেষ কথাগুলো শুনে ধারা একেবারে স্তব্ধ হয়েছে বচে। বুঝলো না এটা কি ঠাট্টা নাকি সত্যিই কোনো গভীর মানে আছে ভেতরে। বুকের ভেতর কেমন যেন এক চাপা শিহরণ বয়ে গেল। সে এক দৃষ্টিতে তাকিয়ে থাকো শ্রাবণের দিকে। কণ্ঠ শুকিয়ে এলো, তবু জিজ্ঞেস করলো। সুন্দর লাগছে মানে? শ্রাবণ ফ্রি কুচকালো। এবার সে নিজের বলা কথার জবাব খুঁজেই পাচ্ছে না। কিছু সময় চুপ থেকে হঠাৎই উঠে বসলো, মুখে গম্ভীরতা এনে বলল। মানে কিছু না, আমি সকাল সকাল তোমার সঙ্গে এসব আজগুবি কথা বলতে চাইছি না, কারণ তুমি পিওর গাধা। আমি আসলে ডাক্তার দেখাবো। দাঁড়া সন্দেহ ভরা চোখে তাকিয়ে রইল, মনে মনে ভাবলো। লোকটা কি আসলেই পাগল নাকি? আমাকে কোনো কারণ ছাড়া গাধা বললো কেন? আবার এইভাবে কথা ঘোরায় কিভাবে? তবু ছোট কামড়ে ছোট্ট করে আপনার চোখে কোনো সমস্যা নেই। সমস্যা? বলে ফেলল। শ্রাবণ সাথে সাথে তীক্ষ্ণ দৃষ্টিতে তাকালো, ফিউ উঁচিয়ে বলে উঠল। সমস্যা কি? ধারা ঝোঁক গিলতে গিলতে কেঁপে উচ্ছ্বাস গলায় বলল। সমস্যা হয়তো সেই জিনিসের মাঝে, যেটা আপনার কাছে দিনকে দিন সুন্দর হয়ে যাচ্ছে। শ্রাবণ মুহূর্তের জন্য স্তব্ধ হয়ে গেল। চোখ সরু করে বিষয়টা বোঝার চেষ্টা করলো, তবে সে আর এগুলো না। সরাসরি স্বীকার করে ফেলার মতো সাহস তার হলো না, বরং হালকা হেসে ধারা থেকে চোখ সরিয়ে নিল। যাকে, তুমি বরং ওঠো, সকাল হয়ে গেছে। শ্রাবণ বলেই এক দমকা দীর্ঘশ্বাস ফেল। ঠোঁটে চাপা হাসি, কিন্তু চোখে ভীষণ সিরিয়াস চাহনি, যেন নিজেই কথায় নিজেই ধরা পড়ে গেছে। ধারা অবাক হয়ে তাকিয়ে রইল, বুকের ভেতরটা যেন থরফর করছে তার। গলা শুকিয়ে এলো, মাথা নিচু করে আঁচলের কোনা আবারও আঙুলে জড়িয়ে ধরলো। ঠোঁট কাঁপলো, কিন্তু কিছু বলতে পারলো না। শ্রাবণ এবার চোখ সরালো না, এক দৃষ্টিতে তাকিয়ে থাকলো। মৃদু স্বরে আবার বলল। একটা কথা বলি। দাঁড়া চোখ উঁচিয়ে তাকালো, মুখে মিনমিন কণ্ঠ নিয়ে বলল। বলুন। শ্রাবণ এবার ঝুঁকে পড়লো ধারার দিকে। বিছানায় হাতে ভর দিয়ে তাকিয়ে রইল কয়েক সেকেন্ড। এরপর অন্যরকম কণ্ঠে বলে উঠল। যতবার দেখি ততবার নতুন করে সুন্দর মনে হয়, যতবার তাকাই ততবার এক এক রূপে খুন হয়ে যায় আমি। না চায় তো নির্লজ্জ মনে নিষিদ্ধ অনুভূতিরা জেগে ওঠে। এটি কি আমার দোষ, নাকি যেসবের জন্য দায়ী তার দোষ? ধারা হকচকিয়ে গেল, মনে হলো বুকের ভেতর এক ঝড় বইছে, কিন্তু কি জবাব দেবে কিছুই বুঝতে পারল না, শুধু ঠোঁট কামড়ে রইল। শ্রাবণ মেয়েটার অস্থিরতা লক্ষ্য করলো, ঠোঁটে হালকা হাসি খেললো, পাশ ফিরে আরেকটু কাছে সরে এলো, তবে স্পর্শ করলো না। তারপর শান্ত কণ্ঠে ফিসফিস করলো, বলল। হয়তো ডাক্তার দরকার নেই, আসল সমস্যা আমার চোখে নয়,
সমস্যাটা আমার মনে, তাই না? ধারা কেঁপে উঠল, চোখ তুলে এক মুহূর্তের জন্য শ্রাবণের দিকে তাকালো, তারপর আবারও তাড়াতাড়ি নামিয়ে নিল। গলা শুকিয়ে গেল, ফিসফিস করে বলল। আমি উঠবো। শ্রাবণ এবার মজা করে হাসলো, সরে আসলো খানিকটা, আর জ্বালাতে চাইলো না। বিছানায় হেলান দিয়ে হাত দুটো মাথার পেছনে নিল, বলল। তো উঠো, আমি কি তুমি বিছানায় বেঁধে রেখেছি নাকি? ধারা আর কিছু বলল না। লজ্জায় কান গরম হলো, গুটিসুটি মেরে একটু শুয়ে রইল, কিন্তু বুকের ভেতর তার দপদপানি আরো বেড়ে গেল। সে বুঝতে পারছে না এই লোকটা আদৌ সিরিয়াস নাকি শুধু খুনসুটি করছে। কিছুক্ষণ ফুসুকুচকে তাকিয়ে সে ধীরে ধীরে উঠে চলে গেল ফ্রেশ হতে। গোসল করতে করতে একটা জিনিস আবিষ্কার করলো শ্রাবণ। সে আজকাল সকালবেলা নিতান্তই অকারণে অপ্রয়োজনে একটা গুরুত্বহীন কথোপকথন সারলো ধারার সাথে। তবে এটা যে কথা বলার একটা অজুহাত মাত্র, সেটা ঘুমের রেশ পুরোপুরি কেটে গেলে বুঝেছে সে। কিন্তু যতই যা হোক না কেন, এটা সত্যি যে দিন দিন ধারাকে অনেক সুন্দর লাগছে। কেন যেন শ্রাবণী চোখে মেয়েটার মুখ ছড়িয়ে যাচ্ছে বিক্ষিপ্তভাবে। এটা কি ভালোবাসার জন্য হচ্ছে? মনে মনে একটা বড় সড়ো সিদ্ধান্ত নিল শ্রাবণ। আজ শ্রাবণকে অফিস যেতে হবে, তাই ডাইনিং টেবিলে সকালটা মোটামুটি বেশ জমজমাটি হয়ে উঠেছে। বড় ট্রেতে ভাত, ভাজি আর মাংস, রুটি সাজানো। সাইমন সে গ্লাসে দুধ ঢালছেন, রুটি ছিঁড়ছেন। সালমা বেগম ব্যস্ত পরিবেশন করছেন, আবার মুখে চাপা হাসি। গত রাতে সেই দৃশ্য বারবার মনে পড়ছে। শ্রাবণ কিভাবে কোলে করে ধারাকে নিজের ঘরে নিয়ে গেল, ভাবতে তার ছোট কোণে দুষ্টুমি ভরা এক গ্লাস হাসি খেলে যাচ্ছে। শ্রাবণ গোসল করে এসেছে, শার্ট প্যান্ট পরে এসেই সে চেয়ার টেনে বসলো। এক হাত ঘড়ির দিকে, অন্য হাতে কলার ঠিক করছে। অফিসে যাবার তারা তার চোখে মুখে স্পষ্ট। তারা মাথা নিচু করে চুপচাপ খাবার তুলছে প্লেটে, কারো চোখে চোখ রাখছে না। ভেতরে ভেতরে এখনো লজ্জার উত্তাপ ছড়িয়ে আছে তার গালে। কারণ একটু আগে, মানে শ্রাবণের আসার আগে, সাইমন শেখের সাথে এক গুরুতর কথোপকথন হয়েছে তার, যেখানে তাকে মুখোমুখি হতে হয়েছে অনেক ভয়ানক প্রশ্নের। বাধ্য হয়ে তো কিছু প্রশ্নের মিথ্যে জবাবও দিয়েছে ধারা। সালমা বেগম একবার ছেলের দিকে একবার বৌমার দিকে তাকিয়ে বললেন। আরে বাবা, এত তাড়া কিসের? একটু আরামে খা না বাপ। শ্রাবণ গম্ভীর মুখে জবাব দিল। অফিসে দেরি হয়ে যাবে মা। এই জবাব শোনার পর সালমা বেগম মুখ টিপে হাসলেন, বললেন। তা তো হবেই, রাতে তো কত কাজ করেছিস তুই। শ্রাবণ ভ্রু কুচকাল, কিন্তু কিছু বলল না। না বলে মুখে খাবার তুলল। ধারা আরো বেশ সংকুচিত হয়ে গেল। মনে হলো যেন সবাই তার দিকে তাকিয়ে আছে। তবে স্ত্রীর কথা শুনে বিষম খেলেন সাইমন শেখ। কিছু বললেন না মুখে, কিন্তু মনে মনে ভীষণ অবাক হয়েছেন। তার পরিবারের সদস্যদের হয়েছেটা কি? সবাই এমন লাগাম ছাড়া হলো কেন? ভেবে পেলেন না ভদ্রলোক। হুট করে সালমা বেগমের মনে পড়লো তিনি সাইমন শেখের ওষুধ আনতে ভুলে গেছেন। ধারার মাত্র খাওয়া শেষ হলো, তাই সে সালমা বেগমকে যেতে না দিয়ে ভদ্রতার সহিত বলল। আমি আনছি মা, আপনি থাকুন। এরপর হাত দিয়ে উপরে চলে গেল। ধারার অনুপস্থিতিতেই সুযোগ পেলেন সাইমন শেখ। তিনি এই পরিবেশটাই চাইছেন। সালমা বেগমের দিকে ইশারা করে নিশ্চিত হয়ে গলা খাকারি দিয়ে শ্রাবণকে বলল। কাল রাতে ধারা কোথায় ছিল শ্রাবণ? একটু বিচলিত হলো না শ্রাবণ শেখ। অপ্রস্তুত হতেও দেখা গেল না। সে নির্লিপ্তভাবে রুটি খেতে খেতে বলল। আমার ঘরে। কেন? সাইমন শেখের প্রশ্ন করার ভঙ্গিটাই অস্বাভাবিক লাগলো শ্রাবণের। সুকুচকে বলল। কেন মানে? এটা কোনো প্রশ্ন করলে তুমি বাবা? মা তোমার সাথে এক ঘরে থাকে না? আমি কি কখনো কেন থেকে জিজ্ঞেস করেছি নাকি? হতবাক হয়ে নড়তে ভুলে গেলেন সালমা বেগম। চোখ রসগোল্লার মতো হয়ে গেল তার। হা হয়ে তাকিয়ে থেকে বললেন। তুই কবে থেকে এমন লাগাম ছাড়া হলি বাপ আমার? সাইমন শেখও তবদা খেয়েছেন। মুখে খাবার থাকলে নিশ্চিত বিষম খেতেন। কারণ আছে, ছোট থেকে শ্রাবণ শেখ একদম লাজুক প্রকৃতির, নম্র ভদ্র সভ্য একটা বাচ্চা ছেলে ছিল। এমনকি সে নিজের ভদ্রতা লাজুকতার জন্য স্কুলে কলেজে সুনামও পেয়েছিল। সাইমন ও সালমা জানেন তাদের ছেলে প্রচুর লাজুক ও চাপা প্রকৃতির। অথচ আজ এই মুহূর্তে তার নতুন শ্রাবণকে আবিষ্কার করে অবাকের চরম পর্যায়ে পৌঁছে গেলেন। তাদের অবাক হওয়ার রেশ না কাটতে শ্রাবণ জুসে চুমুক দিয়ে আবারও বলল। স্বামী স্ত্রী এক ঘরে থাকতে হয়, জোর করে বিয়ে দিয়েছ। এখন তো আর পিচ্ছি মেয়েটাকে ছুড়ে ফেলতে পারি না। যতই হোক বউ আমার, তাই আমার বউ আমার সাথে থেকেছে। ইভেন এখন থেকে পার্মানেন্টলি আমার ঘরেই থাকবে।
সামিউল শেখ নিজেকে সামলে নিলেন, ছেলের কথায় মূর্ছা না গিয়ে পরিকল্পনা অনুযায়ী যথাসম্ভব কঠোর গলায় জানালেন। কিন্তু ধারা তো তোমার সাথে থাকতে চায় না। তৎক্ষণাৎ রুটি ছিঁড়তে থাকা শ্রাবণের আঙুলগুলো থামলো, স্তব্ধ হলো ফ্রুচোরা, অবাক হয়ে তাকালো সাইমন শেখের দিকে, সুকুচকে শুধল। কে? সালমা বেগম আর সামিউল শেখ একে অপরের দিকে তাকিয়ে গুরুগম্ভীর ভঙ্গিতে একসাথে উপর নিচ মাথা নেড়ে হ্যাঁ বোঝালেন। শ্রাবণ হতভম্ব হয়ে দুজনের দিকে তাকালো, এরপর বলল, ওইটা নিজে বলেছে তোমাদের? তুই ডাইনিংয়ে আসার একটু আগেই বলল। সাইমন শেখের কথায় প্লেট থেকে হাত সরালো শ্রাবণ, একবার উপরের ঘরের দিকে তীর্যক দৃষ্টি ফেলে জিজ্ঞেস করলো। তবে কেউ ডিভোর্স চায়? সালমা বেগম ছোট উল্টিয়ে দুই দিকে মাথা নেড়ে বলল। না, সেটা তো বলিনি। মেজাজ চরম লেভেলে খারাপ হলো শ্রাবণের, হাত ছেড়ে চেয়ারে রাখা তোয়ালেতে হাত মুছে সিঁড়ির দিকে পা বাড়ালো। আজ একটা ভিত করতেই হবে। গতরাতে নিজের সমস্ত আত্মসম্মানকে বিসর্জন দিয়ে শ্রাবণ শেখ নিজের মনের কথা বলেছে ধারাকে, ভালোবাসার কথাটা স্বীকার করেছে, অথচ মেয়েটা কিনা এভাবে পাল্টে গেল কেন? তার ভালোবাসার কি কোনো দাম নেই? না, এসব আর মেনে নেওয়া যাচ্ছে না। চরম বিরক্তিতে ঘট ঘট করে নিজের ঘরের দিকে এগিয়ে যেতে থাকলো শ্রাবণ। ভাগ্য সহায় হলো, একই সময় ধারাও কেবল ঘর থেকে বের হলো নিচে যাওয়ার জন্য। ভেতরে পুষে থাকা রাখা থর করে জেগে উঠলো শ্রাবণের। তড়িঘড়ি করে ধারার সামনে গিয়ে দাঁড়ালো। হুট করে তার সামনে এমন আগমনে চমকে গেল মেচা। তবে তার চমকপ্রদ মুখটা স্বাভাবিক হতেও না হতেও শ্রাবণ মোটামুটি থমকে উঠলো, বলল। তোমার সমস্যাটা কি? হ্যাঁ, কি চাইছো তুমি? খোলামেলা বলো তো আমাকে। তারা বুঝলো না, তবে আজ করতে পারলো নিচে বাধ্য হয়ে বলা কথাগুলো ফাঁস হয়ে গেছে। ভয় পেল খানিকটা, তবে স্বীকার করলো না। আসলে সাইমুল শেখ এবং সালমা বেগম এমনভাবে ধারাকে প্রশ্নগুলো করেছে যে ধারা যদি হ্যাঁ সূচক উত্তর দিত তাহলে সেটা ভীষণ লজ্জার হয়ে যেত। এই জন্য লজ্জার থেকে বাঁচতে সে মোটামুটি মিথ্যে কথাই বলেছে। তবে শেখ পরিবারের এই লোককে কথাটা ভালো করে বোঝাবে কে? ধারা নীরবতা আরও বিরক্ত করলো শ্রাবণকে। সে আরও খ্যাপাটির স্বরে বলল, আমার সাথে থাকবেও না, আমার ডিভোর্সে দেবে না। চাইছো কি তুমি? তামাশা করছো? শ্রাবণের তীক্ষ্ণ কথায় ছোট কামড়ে খানিক চোখ কুচকালো ধারা। কোথা থেকে যেন সাহস এলো তার, মুখ ভেঙে মাথা নিচু করলো, মিনমিন করে বলল, একই কথা তো আমিও বলতে পারি, আপনি তামাশা করছেন। চোখ সরু করলো শ্রাবণ। মিনমিন করে বলা কথাটা শুনে রাগ খানিকটা কমলেও গম্ভীর রইল। দুহাত বুকে গুজে শুচিয়ে বলল, আমি তামাশা করলে তুমিও করবে? ধারা বাচ্চাদের মতো মাথা নিড়ে বলল। হুম। আবারও প্রচালো শ্রাবণ। আমি যা করব তুমি তাই করবে? ধারা দুহাত কসলাতে কসলাতে আবারও বাচ্চাদের মতো করে মাথা নাড়ালো। হুম, অবশ্যই। বাঁকা হাসলো শ্রাবণ। এই তো সুযোগ। কোনো কথাবার্তা ছাড়াই ফট করে হুম। ধারার গালে ছোট্ট করে চুমু খেলো। সেকেন্ডের মধ্যে ঠোঁট সরিয়ে এনে গাল এগিয়ে দিল, নির্লিপ্ত স্বরে আবদার করলো, নাও এবার তুমি আমার গালে চুমু খাও। হা হয়ে তাকালো ধারা। চোখ দুটো বেরিয়ে আসার অতিক্রম হলো মিচার। মুখটা দেখে মনে হলো কেউ পৃথিবীর সবচেয়ে আশ্চর্যকর জিনিস তাকে দেখিয়েছে। অশান্তেই এক হাত উঠে এলো গালে, সে স্থানে মেয়েটাকে থমকে থাকার সময়টাও দিল না শ্রাবণ। ভীষণ তাড়া দিয়ে বলল, কি হলো? খাবার মতো দাঁড়িয়েছো কেন? তাড়াতাড়ি দাও। শ্রাবণের আচরণে আর কথায় ধারা একেবারে হতবাক হয়ে গেল, যেন বজ্রঘাতে অবশ হয়ে গেছে। গালের চুমুর উষ্ণতা এখনো লেগে আছে। সেই জায়গাটা হাত দিয়ে আড়াল করলো সে। মুখ লাল টকটকে হয়ে গেছে, বুকের ভেতর যেন তুমুল ঝড় বয়ে যাচ্ছে। কোনো রকমে জড়সড় গলায় ফিসফিস করে বলল, আপনি পাগল নাকি? শ্রাবণ চোখ কুচকে ধীর ভঙ্গিতে উত্তর দিল, তাই এখন পাগলামি করব। যেটা করলাম সেটা তুমিও করবে, নইলে বুঝবো তোমার কথার কোনো দাম নেই। ধারা শ্বাস বন্ধ করে ফেললো। কি করবে বুঝতে পারছিল না। একদিকে ভয়, নিচে কেউ ডাকতে পারে যদি কেউ উপরে উঠে আসে, আরেকদিকে লজ্জা, এতটা কাছ থেকে লোকটা। ধারা এক মুহূর্ত দাঁড়িয়ে রইল। বুকের ভেতর ধকধক যেন শব্দটা বাইরেও শোনা যাচ্ছে। হাত দুটো আঁচলের কোণে গুটিয়ে রেখেছে, চোখে একবারও তুলছে না। শ্রাবণের দৃষ্টি তীক্ষ্ণ, যেন তাকে গিলে খাচ্ছে। শ্রাবণ উঁচু করে আবারও তাড়া দিল। কি হলো? আমাকে নকল করবে বলেছিলে তাই না? এবার করো দেখি। ধারা চোখ নামিয়ে ফেলতো, ঠোঁট কাঁপছে, হাত কাঁপছে, শরীর যেন জমে গেছে। কোনোভাবে সাহস জোগাড় করে ফিসফিস করে বলল, আমি পারবো না। শ্রাবণ হালকা হাসলো।
গম্ভীর গলায় বলল, পারতেই হবে। আমি চাই না তুমি আমার থেকে কিছু করো। নাও ফাস্ট। ধারা চুপচাপ দাঁড়িয়ে রইল। বুকের ভেতর ঢাকের মতো ধাপাধাপ শব্দ হচ্ছে। কি করবে বুঝে উঠতে না পেরে আরো অসহায় হয়ে পড়লো। কিন্তু শ্রাবণের চোখে এমন দৃঢ়তা, এমনভাবে দাবিদার স্বভাব দেখেই যেন মনে হলো পালাবার কোনো পথই খোলা নেই। কোনোভাবে এক পা সামনে বাড়ো ধারা, গাল থেকে হাত নামিয়ে শ্বাস আটকে কাছে এলো। ছুট কাঁপছে, চোখ হাত বোঝা। মনে হলো সত্যি এবার কিছু একটা করবে, কিন্তু শ্রাবণও প্রস্তুত। ঠোঁটে বিজয়ের হাসি খেলে গেল, কিন্তু হঠাৎই ধারা চমকে উঠে চোখ বড় বড় করে ফেললো। দুহাতে আঁচলটা শক্ত করে ধরে হুট করে একপাশে ঘুরে গেল। এক দৌড়ে সিঁড়ি বেয়ে নিচে নেমে গেল। নিচে পেছনে দাঁড়িয়ে থাকা শ্রাবণ হতবাক হয়ে গেল। কিছুক্ষণের জন্য স্তব্ধ হয়ে দাঁড়িয়ে রইল। তারপর ঠোঁটে অদ্ভুত এক হাসি ফুটলো তার। তার সাথে বেইমানি? এই মেয়ে নিজের পরিণাম টের পাচ্ছে। মৃদুস্বরে ফিসফিস করে বলল, পালাতে চাইলে কি হবে ধারা? যেখানেই যাও না কেন, আমি তো সেখানেই আছি। ধারা মারাত্মক লজ্জা পেয়েছে। এত লজ্জা সে এ জন্মে কখনো পায়নি। লোকটা যে এইভাবে পাল্টি খেয়ে তাকে এত আশ্চর্যজনক জিনিস করাতে চাইবে তা মেয়েটার মাথায় আসেনি। শেষমেশ ভয় পেয়ে বেচারি রুম থেকে বেরই হলো না। শ্রাবণ নিচে আসার আগে সে ঘুরে ঘুরে ঘরে গিয়ে লুকিয়ে পড়ল। শ্রাবণ অফিসে না যাওয়া পর্যন্ত এ ঘর থেকে কোনো মতে বের হবেই না। হবেই না। শ্রাবণ ভেবেছিল অফিস যাওয়ার সময় ধারাকে খুব সিনেমাটিকভাবে বিদায় জানাবে, অথচ সেই সময় মেয়েটাকে খুঁজেই না পেয়ে শিকুচকাল শ্রাবণ। অফিসে দেরি হয়ে যাচ্ছিল, তাই বেশি না ভেবে বেরিয়ে পড়ল। মনে মনে ভাবলো অফিস থেকে এসে মেয়েটাকে আছাড় মারবে। সালমা বেগম থালা বাসন গুছিয়ে সাইমন শেখের জন্য বিছানা ঠিক করে ঘর থেকে বেরিয়ে পড়লেন। শ্রাবণের ঘরের কাছে এসে দরজায় নক করে ডাকলেন ধারাকে। সালমা বেগমের কণ্ঠ এতক্ষণ পর হুঁশ ফিরে ধারার তড়িঘড়ি করে দরজা খুলে দেয়। সালমা বেগম মুচকে এসে ঘরে ঢুকে পড়েন। তারপর বিছানায় বসতে বসতে বলেন, শ্রাবণের কি হয়েছে বলতো? সত্যি সত্যি জাদুটনা করেছিস? লজ্জা পেল ধারা, তবে মনের অনুভূতি মনে চেপে মিনমিন করে বলল, না না, কিছু করিনি তো মা। ধারা সরলতা দেখে ফিক করে হাসলেন সালমা বেগম। মুখে হাসি রেখে বলেন, বুঝেছি। এখন যা তো, তোর ঘর থেকে সব জিনিসপত্র নিয়ে আয়। আমার ছেলে নাকি তোকে পার্মানেন্টলি এ ঘরে রাখবে। তো এখন আর কি বা করার? চল দুজন মিলে জিনিসপত্র গুছিয়ে ফেলি। ধারা ফ্যাবাচাকা খেয়ে গেল। দু চোখ কপালে তুলে অবাক হয়ে তাকিয়ে থাকলো সালমা বেগমের দিকে। ভদ্র মহিলা এত সহজভাবে কথাটা বলে দিলেন, মনে হলো যেন এটা খুবই স্বাভাবিক ব্যাপার। অথচ ধারার ভেতরে এখনো ঘূর্ণিঝড় বইছে। গাল জ্বলে যাচ্ছে লজ্জায়, বুকের ভেতর ধুকপুক থামছে না। এটা কোনো কথা? এ ঘরে থাকতে হবে, আর ঘুমাবে কোথায়? শ্রাবণের সাথে? সে কি সর্বনাশ! কাপা কাপা গলায় ধারা বলল, মা, এভাবে কি হয় নাকি? সালমা বেগম গম্ভীর মুখ করে একবার মেয়েটার দিকে তাকালেন, পরক্ষণে আবারও মুচকি হেসে উঠলেন। কঠোর মুখভঙ্গি করে বললেন, কেন হবে না? হতেই হবে। আর আমার হীরের টুকরো ছেলেও বলছে স্বামীর ঘরে থাকবে বউ, এটাই তো নিয়ম। নাকি তুই অন্যরকম কিছু ভেবেছিস? ধারার ঠোঁট কামড়ে নিচের দিকে তাকিয়ে রইল। কিছু বলতে পারল না। মনে হলো সালমা বেগম যেন সবাই বুঝে গেছেন। তিনি আবারও মিষ্টি গলায় বললেন, তুই যাই ভাবিস না কেন ধারা, আমার কিন্তু মনে হয় তোর হাতেই আসল চাবিকাঠি। শ্রাবণকে এত বছর আমি দেখেছি, ও কাউকে পাত্তাই দিত না, অথচ তোকে নিয়ে ওর এই বদলানোটা আমি কিন্তু শুধু দেখছি না, উপভোগও করছি। আমার মুখ চাপা ছেলেটাকে লাগাম ছাড়া করে ছাড়লি। ধারা এবার সত্যি মরে গেল লজ্জায়। ওড়না দিয়ে মুখ ঢাকতে গিয়েও থেমে গেল। ভেতরে ভেতরে কেমন যেন অদ্ভুত এক শিহরণ হলো। সালমা বেগম আর লজ্জা দিতে চাইলেন না মেয়েটাকে। ধপ করে দাঁড়িয়ে উঠলেন। যা তাড়াতাড়ি জিনিসপত্র গোছা, বিকেলের ভেতরেই সব সরিয়ে দিবি। আমি আসি, সাহায্য করছি, ভয় পাস না। বলেই তিনি ঘর থেকে বেরিয়ে গেলেন। ধারা বিছানায় বসে পড়ল। ভেতরে একটা ভয়, লজ্জা আর কেমন যেন মিষ্টি মিষ্টি অনুভূতি। মনে হলো জীবনটা হঠাৎ করে অন্যরকমের রূপ নিতে চলেছে। তবে এই সুখ কি স্থায়ী? ধারার কপাল যে ভালো না, সে যে অভিশপ্ত। আদৌ কি এই সুখ ঘনস্থায়ী হবে, নাকি পৃথিবীর সব সুখানুভূতি পেয়ে আবারও হারিয়ে ফেলবে?
অফিসে পৌঁছানোর পর শ্রাবণ অনুভব করলো সে সত্যি পাগল হয়ে গেছে, একদম পুরোপুরি পাগল হয়ে গেছে সে। কিছুদিন পর মেন্টাল অ্যাসাইলামে থাকতে হতে পারে। এই যে অফিসে এসেছে, তার মনটা তো অফিসে থাকার কথা, তাই না? অথচ তার অবাধ্য নির্লজ্জ বেহাইয়া মনটা পড়ে আছে বাড়িতে থাকা এক সপ্তদোষীর নিকটে। এটা কি আদৌ যুক্তিযুক্ত? শ্রাবণ শেখ মোটেও এমন আনমনা নয়। কাজের সব সময় মনোযোগ দিয়ে কাজ করা তার ব্যক্তিত্ব, অথচ আজ তার মন ফাঁকি দিয়ে প্রজাপতির মতো উড়ে উড়ে মেয়েটার আশেপাশে বিচরণ করছে। অফিসে বসে শ্রাবণ শেখ এক জোড়া সম্মোহিনী চোখ, ঘন কালো চুলের অবাধ বিচরণ, ছোট্ট চিকন একটা নাক আর গোলাপি পাপড়ির মতো ঠোঁট জোড়া দেখতে পাচ্ছে। চোখ বন্ধ করলেও দেখছে, চোখ খুললেও দেখছে। এটা কি পাগল হওয়ার ইঙ্গিত নয়? ভাবনার মধ্যে চেয়ারে হেলান দিয়ে থাকা শ্রাবণ ধপ করে চোখ জোড়া মেলে তাকালো। না, এসব আর নেওয়া যাচ্ছে না। মেয়েটার মিনমিন কণ্ঠস্বরটা শোনার জন্য শত্রু খরা নেমেছে তার হৃদয়ে। বৃষ্টিতে সিক্ত করা খুবই জরুরি, আর এই সময় একমাত্র ওই মিষ্টি কণ্ঠস্বরটাই পারে হৃদয় সিক্ত করতে। তাই দ্রুত গতিতে শ্রাবণ ফোন বের করলো। কন্ট্যাক্ট লিস্ট থেকে ধারার নামটা বের করে তৎক্ষণাৎ কল দিল।